নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল সেন্ট লিস্ট সাদা বা ইসেন্ট্রিসিটিতে আপনাকে স্বাগতম আপনার সম্পদ সহযোগী হিসেবে। আমার নাম অনুজ এবং আপনি দেখছেন এনআইএসএম সিরিজ পুশ পাস হশিওর ভিডিও। এনআইএসএম এর যে পিএনএস ডিস্ট্রিবিউটার্স এক্সাম আছে তার জন্য আমরা ভিডিও তৈরি করছি এবং আমরা ইতিমধ্যেই 9টি অধ্যায় কভার করেছি। এটি অধ্যায় নম্বর 10, পোর্টফোলিও ম্যানেজারিয়াল পারফরম্যান্স মেজারমেন্ট এবং ইভ্যালুয়েশন। তাহলে এটি হলো অধ্যায় নম্বর 10 এনআইএসএম সিরিজ 21 এটিএমএস ডিস্ট্রিবিউটার্স এক্সামের। চলুন এই টেবিলের মাধ্যমে বুঝে নিই আজকের এই অধ্যায়ে আমরা কি পড়ব। অধ্যায় 10, পোর্টফোলিও ম্যানেজারের পারফরম্যান্স মেজারমেন্ট এবং ইভ্যালুয়েশন। তাহলে এই অধ্যায়ে আজ আমরা দেখব রিটার্ন গণনার বিভিন্ন পদ্ধতি। আমরা দেখব কিভাবে রিটার্ন গণনা করা হয়, রিস্ক গণনার বিভিন্ন পদ্ধতি, রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন গণনার বিভিন্ন পদ্ধতি, পারফরম্যান্স বেঞ্চমার্কিং এবং পিয়ার গ্রুপ অ্যানালাইসিস কিভাবে হয় সেটাও আমরা দেখব। পিএমএস এর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পারফরম্যান্স রিপোর্টিং অর্থাৎ একটি পিএমএসকে বিনিয়োগকারীদের কাছে কিভাবে পারফরম্যান্স দেখাতে হয় সেটাও আমরা দেখব। এবং জিপস গ্লোবাল ইনভেস্টমেন্ট পারফরম্যান্স স্ট্যান্ডার্ডস এ নিয়ে পড়ব যে এটি আসলে কি। চলুন শুরু করি এনআইএসএন সিরিজ 21 এপিএমএস ডিস্ট্রিবিউটার্স এক্সামের অধ্যায় নম্বর 10। সবচেয়ে আগে আসে পারফরম্যান্স নির্ধারণের প্যারামিটার, যেগুলো হলো ঝুঁকি এবং রিটার্ন। তাহলে চলুন বুঝে নিই আসলে এগুলো কি। দেখুন, পারফরম্যান্স মেজারমেন্ট এবং ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আমাদের মানুষের স্বাভাবিক প্রবণতা হলো আমরা শুধু রিটার্নের দিকেই ফোকাস করি। যে রিটার্ন আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জন করেছি কিছুটা ঝুঁকি নিয়ে সেই রিটার্ন আমরা পেয়েছি। কিন্তু সঠিক পারফরম্যান্স মেজারমেন্ট আসলে কেমন হওয়া উচিত? এটা হওয়া উচিত বিনিয়োগের ঝুঁকি এবং রিটার্ন দুটোরই স্বীকৃতি সহ। তাহলে আমাদের পারফরম্যান্স মেজারমেন্ট কিভাবে করতে হবে? আমাদের তার ঝুঁকিও মাপতে হবে এবং তার রিটার্নও মাপতে হবে। দুইটি বিষয় আমাদের বুঝতে হবে। আমরা যে বিনিয়োগ করেছি একটি নির্দিষ্ট সময়কালে এবং সেই বিনিয়োগে যে রিটার্ন এসেছে সেই রিটার্ন অর্জনের জন্য আমরা কতটা ঝুঁকি নিয়েছি। তাই এই দুইটি বিষয় আমাদের পারফরম্যান্স মূল্যায়নে দেখতে হবে। তাহলে ঝুঁকি ও রিটার্নের কিছু প্যারামিটার আছে, এই অধ্যায়ে আমরা সেগুলোই পড়ব। সবচেয়ে আগে আসে হোল্ডিং পিরিয়ড রিটার্ন। দেখুন, এটি সবচেয়ে সরল রিটার্নের হার, হোল্ডিং পিরিয়ড রিটার্ন। সবচেয়ে সহজ যেটা রিটার্ন সেটাকেই আমরা হোল্ডিং পিরিয়ড রিটার্ন বলি। মোট রিটার্ন এবং পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন নামে পরিচিত, অর্থাৎ আমি কত টাকা বিনিয়োগ করেছিলাম এবং আজ তা কত হয়েছে। তাই এটি টোটাল রিটার্ন, যেটা পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন, সোজা ভাষার এটাই। তাহলে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট থেকে যে ইনকাম জেনারেট হয়েছে তার সাথে ইনভেস্টমেন্টের ভ্যালুতে যে পরিবর্তন হয়েছে ইনভেস্টমেন্ট ধরে রাখার সময়কালে, এই দুটো যোগফল। তাহলে আমাদের ইনভেস্টমেন্ট থেকে যে ইনকাম জেনারেট হয়েছে আর ইনভেস্টমেন্টের ভ্যালুতে যে পরিবর্তন হয়েছে দুটোই এখানে ধরা হবে শুরুর ভ্যালুতে এবং এটা পার্সেন্টেজ হিসেবে প্রতি বছরে প্রকাশ করা হয়। চলুন একটা উদাহরণের মাধ্যমে বুঝে নিই। যদি ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর মার্কেট ভ্যালু 1 এপ্রিল তারিখে 1 লক্ষ টাকা হয় এবং 31 মার্চ 2019 সেই একই পোর্টফোলিওর মার্কেট ভ্যালু 1,20,000 টাকা দাঁড়ায়, তাহলে ইনভেস্টর একটি হোল্ডিং পিরিয়ড রিটার্ন 20% অর্জন করেছেন। সাধারণভাবে আমরা এই সমীকরণটি ব্যবহার করতে পারি। এখন আপনার সামনে সমীকরণটি চলে এসেছে। তাহলে হবে 1,20,000 মাইনাস 1 লক্ষ ভাগ 1 লক্ষ সমান 20%। তাহলে 20,000 ভাগ 1 লক্ষ করলে 20% আসবে। তাহলে হোল্ডিং পিরিয়ডের ফর্মুলা একদম সহজ, আপনাকে কিছুই করতে হবে না। শুরুর ভ্যালু আর শেষের ভ্যালুর পার্থক্য নিয়ে সেটাকে শুরুর ভ্যালু দিয়ে ভাগ করে দিন। এটাই আপনার হোল্ডিং পিরিয়ড রিটার্ন, যা এই উদাহরণে 20% হয়েছে এবং এতে আমাদের কিছুই করতে হয়নি। প্রশ্ন একদম 1 নম্বরের আসতে পারে, বেশিরভাগই সরাসরি প্রশ্ন হবে। 1 নম্বরের প্রশ্ন আসবে, তাই এতে বেশি হিসাব নিকাশও আশা করা যায় না। তাই সরাসরি উত্তর আপনি এখানে দিতে পারেন। এখন আমরা কথা বলবো টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন এবং মানি ওয়েটেড রেট অফ রিটার্ন নিয়ে। চলুন বুঝে নিই এই দুইটি জিনিস আসলে কি। এখন আমরা বিবেচনা করি মাল্টিপল হোল্ডিং পিরিয়ডের রেট অফ রিটার্ন। তাহলে মাল্টিপল হোল্ডিং পিরিয়ডে আমাদের কি রিটার্ন হয়েছে সেটা আমরা দেখি। এই উদাহরণের মাধ্যমে বুঝে নিই। দেখুন, ধরুন একটি পোর্টফোলিও 2015 থেকে 2019 পর্যন্ত নিচের টেবিলে দেখানো বার্ষিক রিটার্ন তৈরি করেছে। 5 বছরের হোল্ডিং পিরিয়ড রিটার্ন এই টেবিলে দেখুন। 2015 সালে -5, 2016 সালে -15.2, 2017 সালে 8% পজিটিভ, 2018 সালে 30% এবং 2019 সালে 17.65%। তাহলে ধরুন, যদি কোনো বিনিয়োগকারী পোর্টফোলিওতে বছরের শুরুতে 75,000 টাকা বিনিয়োগ করেন এবং বিনিয়োগকারী বছরের শুরুতেই আরও 75,000 টাকা যোগ করেন, তাহলে বিনিয়োগকারীর মোট বিনিয়োগ অবদান কি হয়েছে? 2015 সালে 5,000, 2016 সালে 10,000, 2017 সালে 15,000, 2018 সালে 20,000, 2019 সালে 25,000। এগুলোই তার বিনিয়োগের অবদান এবং রিটার্ন। তাহলে 5 বছরের হোল্ডিং পিরিয়ডের রিটার্ন আছে এবং 5 বছরের ইনভেস্টমেন্ট কন্ট্রিবিউশন হিসেবে, মানে এই 5 বছরে সে মোট 75,000 টাকা বিনিয়োগ করেছে, ঠিক তো?
এখন দেখি 2019 সালের শেষে বিনিয়োগের মূল্য বাড়তে বাড়তে 1,05,920 টাকায় পৌঁছাতো, যেমনটা এই টেবিলে দেখানো হয়েছে। এখন আপনি এই টেবিলে দেখতে পাচ্ছেন কিভাবে 2015 থেকে 2019 পর্যন্ত তিনি 5,000, 10,000, 15,000, 20,000, 25,000 টাকা বিনিয়োগ করেছিলেন এবং সেই সময়কালে রিটার্ন হয়েছিল যথাক্রমে -5, 15, 8, 30 এবং 17%। এইভাবে রিটার্ন তৈরি হয়েছে এবং তারপর এখানে পোর্টফোলিওর মূল্য সময়ের শুরুতে এবং সময়ের শেষে দেখানো হয়েছে। এতে আমাদের বলা হয়েছে যখন শেষে 1,05,920 টাকা হয়ে গেল, তখন 5 বছরের সময়কালে মোট রিটার্নের হার কত হয়েছে। এখন আমাদের দেখতে হবে এই 5 বছরে আমাদের মোট রিটার্ন কত হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন পরিমাণে ক্যাপিটাল কন্ট্রিবিউশন হয়েছে এবং সেই নির্দিষ্ট সময়কালে বিভিন্ন রকমের রিটার্ন জেনারেট হয়েছে। ভ্যালু এবং ভ্যালু, কিন্তু ঠিক কতটা রিটার্ন এসেছে সেটা আমরা এখানে দেখব। সুতরাং ইনভেস্টমেন্টের টার্মিনাল ভ্যালু 15,920কে ক্যাশ ফ্লো কন্ট্রিবিউশনের সাথে ডিসকাউন্ট করে দেখা হবে। একইভাবে এর জন্য ইন্টারনাল রেট অফ রিটার্ন হিসাব করা যায়। তাহলে এখানে যে এরর আছে, যেটাকে আমরা এরর বলি, এররকেই আমরা বলি, এররকে আরও বলা হয় মানি ওয়েটেড রেট অফ রিটার্ন। আমাদের ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর বা স্প্রেডশিটে এর জন্য খুব ভালো ফাংশন আছে। এরর আমরা সহজেই সলভ করতে পারি। এইভাবে ইন্টারনাল রেট অফ রিটার্ন এখানে বের হয়ে আসে। এই ফর্মুলার মাধ্যমে যেটা ডিসকাউন্ট করা হয়েছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইন্টারনাল রেট অফ রিটার্নের ফর্মুলা অনুযায়ী এটা হয়েছে 15.15%। এইভাবে আমরা এরর হিসাব করতে পারি, মানে ইন্টারনাল রেট অফ রিটার্ন এই পোর্টফোলিও থেকে আমাদের কতটা হয়েছে, কারণ এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিমাণ টাকা আসছে, ক্যাশ ফ্লো যাচ্ছে এবং প্রতিটি বছরের রিটার্ন আলাদা আলাদা জেনারেট হচ্ছে। তাহলে এইভাবে যদি আমাদের আর বের করতে হয়, তাহলে আর হবে 15.15%। এবার আমরা কথা বলি মোয়ের মানি ওয়েটেড রেট অফ রিটার্ন। এটি হলো বাৎসরিক রিটার্নের হার, যার মাধ্যমে মোট অবদান মাপার সময়কালে বৃদ্ধি পায়। তাহলে কমিউনিটি কন্ট্রিবিউশন কিভাবে 5 বছরের মাপার সময়কালে বেড়েছে সেটা চলুন বুঝে নিই। দেখুন, মানি ওয়েটেড রেট অফ রিটার্ন নির্ভর করে ক্যাশফ্লো টাইমিংয়ের ওপর। যে উদাহরণ আমরা নিয়েছিলাম, যদি আপনি একই পরিমাণ কন্ট্রিবিউশনের অর্ডার উল্টে দেন, ধরুন সেটা 75,000 টাকা, তাহলে আমাদের এমডিওআরআর অর্থাৎ মানি ওয়েটেড রেট অফ রিটার্ন সেটা বদলে হয়ে যাবে 10.21%। তাহলে আমাদের যে ক্যাশ ফ্লো আসছিল, আমরা যদি সেটা উল্টে দিই, যেমন আপনি এই উদাহরণের মাধ্যমে বুঝতে পারলেন, ইনভেস্টর 2015 সালে 25,000 টাকা করেছিল, তো আমরা ওই উদাহরণ থেকে এই উদাহরণে ক্যাশ ফ্লো উল্টে দিয়েছি। ক্যাশ ফ্লো উল্টে যাওয়ার কারণে যে রিটার্ন জেনারেট হয়েছে, দেখুন সেটা একই আছে এবং এই হিসেব অনুযায়ী রিটার্ন কেমন এসেছে এবং তারপর পোর্টফোলিও ভ্যালু কেমন ছিল, আর পোর্টফোলিও ভ্যালু পিরিয়ডের শেষে হয়েছে 1,07,900 টাকা। এখন মানি ওয়েটেড রেট অফ রিটার্ন এবং আইআরআর এখানে আসছে আপনার 10.21%। এবং বিকল্পভাবে ক্যাশ ফ্লোয়ের টাইমিং দ্বারা প্রভাবিত না হয় আন্ডারলাইন ইনভেস্টমেন্ট পারফরম্যান্স হিসাব করার জন্য টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন হিসাব করা যেতে পারে। তাই যদি আমাদের আন্ডারলাইন ইনভেস্টমেন্ট পারফরম্যান্স হিসাব করতে হয় কিন্তু ক্যাশ ফ্লোয়ের টাইমিং দ্বারা প্রভাবিত হতে না চাই, তাহলে আমাদের অর্থাৎ টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন হিসাব করা হবে। তাহলে গেটস যা সংজ্ঞায়িত করেছে, টাইম ওয়েটেড রেট অফ রিটার্নকে এমন একটি হিসাব হিসেবে দেখানো হয়েছে যা প্রতি পিরিয়ডে ইনভেস্টমেন্টের রিটার্ন গণনা করে এবং এক্সটার্নাল ক্যাশ ফ্লোর প্রভাব সরিয়ে দেয়, যেগুলো সাধারণত ক্লায়েন্ট দ্বারা নির্ধারিত হয়। তাহলে এক্সটার্নাল ক্যাশ ফ্লো যা ক্লায়েন্ট দ্বারা নির্ধারিত, সেটার প্রভাব এই পদ্ধতিতে সরিয়ে ফেলা হয় এবং শুধুমাত্র প্রতি পিরিয়ডে যে রিটার্ন এসেছে সেটাই টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন হিসেব করে আমাদের জানায়। এবং এটি সবচেয়ে ভালোভাবে প্রতিফলিত করে পোর্টফোলিও ম্যানেজারের নির্দিষ্ট কৌশল অনুযায়ী সম্পদ পরিচালনার দক্ষতাকে। হলো নির্দিষ্ট সময়কালের উপর যৌগিক রিটার্নের হার। তাহলে আসলে কি? এটা এক ধরনের যৌগিক রিটার্নের হার নির্দিষ্ট সময়কালের জন্য। আমাদের যে নির্দিষ্ট সময়কাল আছে সেখানে এটা এক ধরনের যৌগিক রিটার্ন। বা টাইম ওয়েটেড রিটার্নে পোর্টফোলিওর মূল্যায়ন প্রতিবারই করা হবে যখনই কোনো বাহ্যিক ক্যাশ ফ্লো থাকবে। তাই যদি কোনো বাহ্যিক ক্যাশ ফ্লো না থাকে, তাহলে হোল্ডিং পিরিয়ড রিটার্নের সমান হবে। তাহলে যদি কোনো বাহ্যিক ক্যাশ ফ্লো আসে, আমরা প্রতিবার সেটার মূল্যায়ন করব। আর যদি কোনো বাহ্যিক ক্যাশ ফ্লো না আসে, তাহলে সেটা হাপোয়ের সমান হবে। আর যখন বাহ্যিক ক্যাশ ফ্লো থাকে, তখন এর জন্য প্রতিটি সময়ের জন্য আলাদা আলাদা রিটার্ন হিসাব করতে হয়। এইসব পিরিয়ডের রিটার্নগুলোকে একসাথে যুক্ত করা হবে যাতে ভ্যালুয়েশন পিরিয়ডের জন্য হিসাব করা যায়। সেবাই পোর্টফোলিও ম্যানেজমেন্ট রেগুলেশন 2020 নির্ধারণ করেছে যে যেসব পোর্টফোলিও ম্যানেজার ডিসক্রিশনারি সার্ভিস দেন, তাদেরকে টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন ব্যবহার করে পারফরম্যান্স প্রকাশ করতে হবে। টাইম ওয়েটেড রেট অফ রিটার্নই তাদের পারফরম্যান্স ডিসক্লোজারে দেখাতে হবে ঠিক আগের 3 বছরের জন্য। তাই সেবা রেগুলেশনস অ্যাক্ট 2021 অনুসারে পূর্ববর্তী 3 বছরের কর্মক্ষমতা দেখাতে হবে।
এই প্রশ্নটা একদমই আসতে পারে। এই প্রশ্নটা স্কিপ করা যাবে না। এখন আমরা গ্রস বনাম নেট রিটার্ন নিয়ে কথা বলবো। গ্রস রিটার্ন কি এবং নেট রিটার্ন কি, চলুন বুঝে নিই। গ্রস রিটার্ন এবং নেট রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কি। দেখুন, এখন একটা উদাহরণ, একটা টেবিল আপনার সামনে স্ক্রিনে চলে এসেছে। এটার থেকে চলুন বের করার চেষ্টা করি গ্রস রিটার্ন কত এবং তারপর তার মধ্যে থেকে নেট রিটার্ন কত। চলুন নিচের পোর্টফোলিওর উদাহরণটা দেখি। দেখুন, পোর্টফোলিওর সাইজ প্রায় 100 লাখ। সমগ্র ইনভেস্টমেন্ট পিরিয়ড 1 বছর, মুনাফা 20% এবং হার্ডল রেট 10%। অন্যান্য খরচগুলো হলো ফ্রন্ট ফি নেই, সেট আপ ফি নেই, ফিক্সড ম্যানেজমেন্ট চার্জেস 0.5%, পারফরম্যান্স ফি হার্ডল রেটের ওপরে 20% এবং সমস্ত ফি বার্ষিক ভিত্তিতে হিসাব করা হয়। তাহলে এই উদাহরণের মাধ্যমে আমরা গ্রস বনাম নেট রিটার্ন বের করার চেষ্টা করি। এখন দেখুন, ইনভেস্টমেন্ট পিরিয়ডের শুরুতে ক্যাপিটাল কন্ট্রিবিউশন করা হয়েছে। এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যা ইনভেস্টমেন্ট পিরিয়ডের শুরুতে দেওয়া হয়েছে তা 1 কোটি টাকা। এখন ফ্রন্ট ফি বাদ দিলে, মানে ফ্রন্ট ফি আমরা এখান থেকে বাদ দেব, তাহলে অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট এই 1 কোটি টাকাই থাকবে। এখানে ফ্রন্ট ফি কিছু নেই, তাই 1 কোটি টাকাই থাকবে। এরপর আমরা লাভক্ষতি এবং ইনভেস্টমেন্ট পিরিয়ডে এম চলাকালীন যে ইনভেস্টমেন্ট হয়েছে সেটা যোগ বা বাদ করব। এখানে 20,000 টাকা, তাই 20,000 টাকা আমরা এতে যোগ করব। ইন্স্যুরেন্স পিরিয়ডের শেষে পোর্টফোলিওর মোট মূল্য, এই উদাহরণে তাদের 20 লাখ টাকার লাভ হয়েছে, তাই ইন্স্যুরেন্স পিরিয়ডের শেষে আপনার পরিমাণ দাঁড়াবে 1 কোটি 20 লাখের কাছাকাছি। অন্যান্য খরচ যা আছে এর মধ্যে থেকে আমরা 0.5% আরও খরচ বাদ দেব, যা মোট মূল্যের 0.5% হয়, অর্থাৎ 60,000 টাকা বাদ যাবে। তাহলে পরিমাণ দাঁড়াবে 1,19,40,000। ফিক্সড ম্যানেজমেন্ট ফি প্রায় 1.5% লাগছে, সেটাও এখান থেকে বাদ যাবে। 1,65,000 টাকার ফি আমরা এখান থেকে বাদ দেব। এরপরে পোর্টফোলিওর মূল্য থাকবে 1,17,75,000। প্রয়োজনীয় পোর্টফোলিও ভ্যালু ছিল, যেটা হার্ডল রেট অনুযায়ী বলা হয়েছিল, সেটা ছিল 1,10,00,000। এরপর পারফরম্যান্স ফি কাটা হবে, যা কভার প্রফিটের 20%। তাহলে যে অতিরিক্ত লাভ হয়েছে সেটা হচ্ছে 1,17,75,000 থেকে 1,10,00,000 বাদ দিলে। এতে এর যে 20% আসছে সেটা এতে থেকে বাদ দিলে পারফরম্যান্স ম্যানেজমেন্ট ফি কাটার পর পোর্টফোলিও ভ্যালু থাকবে 1,16,20,000। এখন এতে যদি এক্সিট লোড 2% হয় অথবা এক্সিট লোড কমে যাবে, তাহলে এক্সিট লোড কাটার পর পোর্টফোলিও ভ্যালু হবে 1,13,57,600 টাকা। অর্থাৎ আমাদের পোর্টাল চার্জ এ, বি, সি, ডি সব মিলিয়ে কাটা হয়েছে। 6 লাখ টাকা আমাদের পোর্টফোলিওর নেট ভ্যালু হয়েছে, 1,13,87,600 টাকা। আমাদের এখানে নেট কত এসেছে সেটা কিভাবে এসেছে চলুন বুঝি। দেখো, গ্রোস রিটার্ন 1,20,00,000 থেকে 1 কোটি বাদ দিয়ে ভাগ করো 1 কোটি দিয়ে, যা আমরা ইনভেস্ট করেছিলাম। তাহলে এখানে সরাসরি দেখলে গ্রোস রিটার্ন 20% এসেছে, যেমনটা এই উদাহরণে ছিল। তাহলে এখন নেট রিটার্ন হলো সব ফি কেটে নেওয়ার পর যা রিটার্ন পাওয়া যায়। তো আমরা দেখলাম 20% রিটার্ন ছিল, কিন্তু সব ফি বাদ দিলে এখানে কেবল 13.88% রিটার্ন আসছে। খুবই সহজ উদাহরণ এটা। এই প্রশ্নটা আসতে পারে। আমাদের এই প্রশ্নটা অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে। এখন কথা বলি প্রিট্যাক্স বনাম পোস্ট ট্যাক্স রিটার্ন নিয়ে। যে রিটার্নগুলো আমাদের আসছে সেগুলো আগে ট্যাক্সের আগে কত ছিল আর ট্যাক্স দেওয়ার পর কতটা থাকবে, চলুন বুঝে নিই। একটা উদাহরণ দেখি। একজন ব্যক্তি স্টক থেকে 5% প্রিট্যাক্স রিটার্ন অর্জন করেছে এবং তার উপর 15% ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রযোজ্য। তাহলে তার পোস্ট ট্যাক্স রিটার্ন কত হবে? পোস্ট ট্যাক্স রিটার্নের ফর্মুলাটা এখানে আপনাকে মনে রাখতে হবে। প্রিট্যাক্স রিটার্ন গুণ করুন এক ট্যাক্স রেট দিয়ে। একদম সহজ ফর্মুলা, এটা আপনি প্রয়োগ করলেই পোস্ট ট্যাক্স রিটার্ন পেয়ে যাবেন। তাহলে পোস্ট ট্যাক্স রিটার্ন হলো 5% গুণ 15%, অর্থাৎ সেটা দাঁড়ালো 4.25%। তো 5% যা আপনি প্রিট্যাক্স রেট হিসেবে অর্জন করেছিলেন, এখন আপনি কত পাবেন? পোস্ট ট্যাক্স রিটার্ন হিসেবে আপনার আসবে 4.25%। এই প্রশ্নটা 1 নম্বরে আসতে পারে, একদমই বাদ দেবেন না। এবার কথা বলি কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট অর্থাৎ খেগ নিয়ে। চলুন বুঝে নিই এটা কি। খেগ হলো কোনো বিনিয়োগের বার্ষিক বৃদ্ধির হার নির্দিষ্ট সময়ে কম্পাউন্ডিং সহ। তাহলে নির্দিষ্ট সময়ে কম্পাউন্ডিং ইফেক্ট সহ আমাদের বার্ষিক বৃদ্ধির হার কত ছিল সেটাই এখানে বোঝানো হচ্ছে। এটাই আমাদের খেগ সম্পর্কে জানায়। এটি ধরে নেয় যে বিনিয়োগের মাধ্যমে ঘোষিত লভ্যাংশ আয় ভাড়া একই বিনিয়োগে পুনরায় বিনিয়োগ করা হয়েছে। এটি ধরে নেয় যে আমাদের যে ডিভিডেন্ড আয় বা ভাড়া এসেছে সেগুলো সবই আবার একই বিনিয়োগে পুনরায় বিনিয়োগ করা হয়েছে সেই বিমের বাজার মূল্যে। তাহলে যখন এই সমস্ত বিনিয়োগ পুনরায় বিনিয়োগ হয়ে যায় তখন নির্দিষ্ট সময়কালের মধ্যে আমাদের ফলাফল পাওয়া যায়। এটিকে বলা হয় খেগ এবং খেগের ফর্মুলা আপনার স্ক্রিনে আছে, A/P 1/T - 1।
তাহলে এখানে এ মানে ক্লোজিং ওয়েলথ, টি মানে ওপেনিং ওয়েলথ এবং টি মানে সময়কাল। সহজভাবে আমরা এইভাবে খেয়ে বের করতে পারি। এখন আমরা ক্যাশ ড্রাইড অ্যাডজাস্টেড রিটার্ন নিয়ে কথা বলবো। পোর্টফোলিও ম্যানেজার অনেক সময় বিভিন্ন কারণে বিনিয়োগকারী সম্পূর্ণ মূলধন অবদান বিনিয়োগ করেন না। তাহলে পোর্টফোলিও ম্যানেজাররা যা ক্যাপিটাল ইনভেস্টর দ্বারা ডিপ্লয় করা হয়েছে সেটার পুরোটা বাজারে ডিপ্লয় করেন না বিভিন্ন কারণে। তবে যখন ইনভেস্টমেন্ট পিরিয়ডের জন্য রিটার্ন হিসাব করা হয় তখন ইনভেস্টর দ্বারা করা ক্যাপিটাল কন্ট্রিবিউশনকে অবশ্যই বিবেচনায় নিতে হয়। তাহলে সহজ কথা হলো, যখন আমরা ইনভেস্টমেন্ট পিরিয়ডের জন্য রিটার্ন হিসাব করি তখন ইনভেস্টর যে ক্যাপিটাল কন্ট্রিবিউশন করেছে সেটাকেও আবার অবশ্যই বিবেচনায় নিতে হয়। তাহলে দেখা গেছে পোর্টফোলিও ম্যানেজার কি হতো, সবচেয়ে আগে তারা রিটার্ন হিসাব করার সময় ক্যাশ কম্পোনেন্টকে হিসাবের মধ্যে নিত না। তাই ক্যাশের কারণে রিটার্নে যে ড্র্যাগ পড়ে সেটাকে উপেক্ষা করা হতো। এই ধরনের প্র্যাকটিস ভুলভাবে রিটার্নকে উপস্থাপন করে, যেমনটা উদাহরণে দেখানো হয়েছে। এখন দেখুন, এই উদাহরণে একজন বিনিয়োগকারী 100 লাখ টাকা অর্থাৎ 1 কোটি টাকা ইকুইটি ইনভেস্টমেন্টে বিনিয়োগ করেছেন। ম্যানেজার 75 লাখ টাকা ইকুইটিতে এবং 25 লাখ টাকা লিকুইড ফান্ডে রেখে দেন। এই সময়কালে ইকুইটি এক্সপোজার 7.5 লাখ টাকার রিটার্ন জেনারেট করেছে আর লিকুইড ফান্ড 4% রিটার্ন দিয়েছে। তাহলে এই বিনিয়োগে মোট রিটার্ন কত হয়েছে? ড্র্যাগ উপেক্ষা করলে ক্যাশকে বাদ দিয়ে 7.5 লাখ টাকা ভাগ করা 75 লাখ টাকায়, অর্থাৎ এটা 10%। 75 লাখ টাকা যা ইকুইটিতে ছিল সেখান থেকে 7.5 লাখ টাকা লাভ হয়েছে। এটা 10% ক্যাশকে উপেক্ষা করলে। যদি আমরা বলি কিন্তু ড্র্যাগ অ্যাডজাস্ট করে ক্যাশও ধরলে, তাহলে আমাদের রিটার্ন এখানে 8.5% হবে, কারণ 4% রিটার্ন 25 লাখ টাকার প্রফিট থেকেও এসেছে। অর্থাৎ 10% গুণ 75 লাখ প্লাস 4% গুণ 25 লাখ। তাহলে এটা হলো 8.5% 100 লাখ টাকার উপর। তাহলে আসলে এর ভ্যালু 8.5% এসেছে। এখন আমরা আলফা এবং বিটা রিটার্ন নিয়ে কথা বলবো। চলুন বুঝে নিই আলফা এবং বিটা আসলে কি। দেখুন, বেশিরভাগ ইনভেস্টমেন্ট পোর্টফোলিও কি করে, আলফা এবং বিটা সিদ্ধান্ত একসাথে নেওয়া হয় এবং যে কোনো পোর্টফোলিও থেকে যে রিটার্ন আসে সেটাকে আলফা এবং বিটা রিটার্নে ভাগ করা যায় প্রাইসিং মডেল ব্যবহার করে। আর সবচেয়ে জনপ্রিয় মডেলটিকে বলা হয় ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, যেটা আমাদের বিটাতে কাজে লাগে। তাহলে খ্যাপং থিওরি কি? রিস্কে একটি সিস্টেমেটিক কম্পোনেন্ট থাকে যেটা নন ডাইভার্সিফিকেশন। দেখা যাক খ্যাপের অধীনে রিকোয়ার্ড রেট অফ রিটার্নের ফর্মুলা কি। তাহলে খ্যাপং মডেলের অধীনে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হলো এফ প্লাস বিটা গুণিত মাইনাস এফ। তাহলে একভাবে আমাদের পোর্টফোলিও রিটার্ন থেকে রিস্ক ফ্রি রেট বাদ দিলে সেই ডিফারেন্সকে আমরা বিটা দিয়ে গুণ করি এবং রিস্ক ফ্রি রেটে যোগ করে দেব, তাহলে আমাদের খ্যাপং থেকে বিটা বেরিয়ে আসবে। খ্যাপং মডেল থেকে একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে, তাই এই বিষয়ে ভালোভাবে খেয়াল রাখা দরকার এবং অবশ্যই আপনি এটা বের করতে পারবেন। এটা খুবই সহজ। তো এটাই ছিল বেটা। এবার আলফা নিয়ে কথা বলি। দেখুন, আলফা খুবই সহজ ব্যাপার। আলফা মানে হলো স্কিমের রিটার্ন থেকে বেঞ্চমার্ক রিটার্ন বাদ দিলে যা থাকে। যদি এই সংখ্যা পজিটিভ হয় তাহলে আপনার পজিটিভ আলফা হয়েছে, যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ আলফা। ধরুন আপনার পোর্টফোলিও রিটার্ন হয়েছে 50% আর বেঞ্চমার্ক ছিল 12%। এখানে আপনি 3% আলফা তৈরি করেছেন, অর্থাৎ 3% পজিটিভ আলফা তৈরি হয়েছে। আর এটা একভাবে ফান্ড ম্যানেজারের দক্ষতাও দেখায়। তাহলে আপনি বেঞ্চমার্ককে আউট পারফর্ম করেছেন। এইভাবেই আমরা আলফা তৈরি করি। এখন চলুন পোর্টফোলিও রিটার্ন নিয়ে কথা বলি। পোর্টফোলিও রিটার্ন কিভাবে আমাদের হিসাব করতে হবে সেটা দেখুন। এই উদাহরণে সিকিউরিটি বি, সি, ডির রিটার্ন দেওয়া আছে 15, 10, 12% এবং পোর্টফোলিওতে তাদের ওয়েটও দেওয়া আছে 30, 20, 20, 30%। একটা সিম্পল ফর্মুলা লাগিয়ে, আসলে এটা কোনো ফর্মুলাও না, একদম সহজ হিসাব। এই ধরনের প্রশ্ন 1 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। যেমন ধরুন 15% গুণ 30% যোগ 10% গুণ 20% যোগ 12% গুণ 20% যোগ 18% গুণ 30%। এভাবে করলে আপনার পোর্টফোলিও রিটার্ন হবে 14.30%। প্রতিটি সিকিউরিটির ওজন ঠিকভাবে অ্যাডজাস্ট করার পর এই পোর্টফোলিও খুবই সহজ। এটা একটা উদাহরণ। এই ধরনের প্রশ্ন আসতে পারে, আপনাকে অবশ্যই করতে হবে। এখন রিস্ক মেজার নিয়ে কথা বলি। চলুন বুঝে নিই রিস্ক মেজারগুলো কি কি আছে। টোটাল রিস্ক এবং ডাউনসাইড রিস্ক। দেখুন, রিস্ক কি? আমি বলে সম্ভাব্য ক্ষতি, ড্যামেজ এবং বিনিয়োগের জন্য ক্ষতিকর কিছু। রিস্কের সংজ্ঞা এভাবেও দেওয়া যেতে পারে। এখন এখানে সবচেয়ে সাধারণ রিস্কের সংজ্ঞা কি হতে পারে? যখন আপনার পোর্টফোলিওতে ক্ষতির সম্ভাবনা দেখা দেয় বা সেটা মাইনাসে চলে যায়, তখনই সেটাকে রিস্ক বলা হয়। রিস্ক আসলে কি? যখন আমরা বিনিয়োগ করি তখন আসল ব্যাপারটা হলো আমাদের পোর্টফোলিও, অর্থাৎ আমরা যে টাকা বিনিয়োগ করেছি সেই ক্যাপিটাল মাইনাসে চলে যেতে পারে।
এটা সংজ্ঞায়িত করা যায় প্রত্যাশিত রিটার্নের ভ্যারিয়েবিলিটি হিসেবে, মানে মোট রিটার্ন এবং প্রত্যাশিত রিটার্নের মধ্যে যে ভিন্নতা দেখা যায় সেটাই ভ্যারিয়েবিলিটি। এটা শুধু ক্ষতির সীমাবদ্ধতাতেও সীমাবদ্ধ থাকতে পারে, অর্থাৎ প্রত্যাশিত ফলাফলের চেয়ে কম হলে তখন আমরা শুধু ডাউনসাইড রিস্ক দেখি, মানে কতটা মাইনাসে যেতে পারে সেটাই ডাউনসাইড রিস্ক। এবার আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে কথা বলি, যেটা মোট রিস্কের একটি বড় মাপকাঠি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের কি দেখায়? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখায় রিটার্নের ওঠানামা, অর্থাৎ আসল গড় রিটার্ন থেকে রিটার্ন কতটা ওঠানামা করছে। উদাহরণস্বরূপ, ধরুন কোনো পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস এক বছরে 15% রিটার্ন দিল, পরের বছর -15% দিল, তারপরে তৃতীয় বছরে ধরুন 5% রিটার্ন দিল। সামগ্রিকভাবে গড় যেটা হয়েছে সেটা 10 থেকে 12%ই, কিন্তু তার ডেভিয়েশন মানে গড় রিটার্ন থেকে কতটা কম বেশি হয়েছে সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটাই আমাদের বলে দেয় বেশি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে ওই নির্দিষ্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসে বেশি ঝুঁকি আছে। তাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখা হয় যে কোনো পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসে কতটা ঝুঁকি আছে, কার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি সেটা বোঝার জন্য। তাহলে সাধারণভাবে যদি আপনি দুইটি ফান্ড বা দুইটি পোর্টফোলিও সার্ভিস তুলনা করছেন, তাহলে আমাদের সেই সার্ভিসটি বেছে নেওয়া উচিত যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেরিয়েন্স কেবলমাত্র রিটার্নের বিচ্যুতি মাপার উপায়। যেমনটা আমি আপনাদের বলেছিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ভেরিয়েন্সের বর্গমূল। যদি ভেরিয়েন্স আসে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। ভেরিয়েন্সও আমাদের মোট ঝুঁকির কথা বলে, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গাণিতিকভাবে ভেরিয়েন্সের বর্গমূল। এখন আমরা রিস্ক অ্যাডজাস্টেড পারফরম্যান্স নিয়ে কথা বলবো। রিস্ক পারফরম্যান্সের জন্য কিছু রেশিও আছে, চলুন দেখি কোনগুলো আছে। সবার আগে আসে শার্প রেশিও। দেখুন, শার্প রেশিও খুবই সহজ। প্রথমে ফর্মুলা বলি, তারপর বলবো এটা কিভাবে কাজ করে। আরপি মাইনাস আরএফ ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আরপি মানে পোর্টফোলিও রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রিটার্ন, তারপর রিটার্নকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করে দেবেন। খুবই সহজ প্রশ্ন আসবে, পড়াশোনায় এই প্রশ্ন আসতে পারে, সাধারণত 1 নম্বরের প্রশ্ন আসতে পারে, একদম মিস করা যাবে না। সহজ ফর্মুলা হলো পোর্টফোলিও রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রেট ভাগ করে দিতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। ধরা যাক আপনার মোট রিটার্ন এসেছে, ফর এক্সাম্পল পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসে আপনি 15% রিটার্ন পেয়েছেন এবং সেখানে রিস্ক ফ্রি রেট 8% দেওয়া হয়েছে। তাহলে 15 - 8 অর্থাৎ আপনার 7%, সেটি ভাগ করতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও ধরুন 2 হয়েছে, উদাহরণস্বরূপ যদি 3% দেওয়া থাকে তাহলে 3 দেওয়া হয়েছে, সেটাতে ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করে দেবেন। ডিফারেন্সটা নিয়ে সেটাকেই শার্প রেশিও বলা হয় যত বেশি শার্প রেশিও তত ভালো, মানে রিস্ক অ্যাডজাস্টেড পারফরম্যান্স ভালো। একজন ফান্ড ম্যানেজার চাইলে রিস্ক ফ্রি অ্যাসেটে টাকা বিনিয়োগ করতে পারে এবং রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন অর্জন করতে পারে। কিন্তু সে যখন আরও টাকা বিনিয়োগ করল, অর্থাৎ আরও রিটার্ন আনার জন্য যখন ইকুইটিতে টাকা দিল, তখন অতিরিক্ত যে রিটার্ন সে পেল তার জন্য প্রতি ইউনিট রিস্কে কতটা রিটার্ন পেল, শার্প রেশিও সেটাই বলে। কম রিস্ক নিয়ে বেশি রিটার্ন দিল কিনা, বেশি রিস্ক নিয়ে বেশি রিটার্ন পেল কিনা, নাকি সাধারণ রিস্ক নিয়ে সাধারণ রিটার্ন পেল, এসবই শার্প রেশিও থেকে বোঝা যায়। তাই শার্প রেশিও এটা বলে। এজন্য আমরা যে অতিরিক্ত রিটার্ন পাই সেটাকে রিস্ক ফ্রি রিটার্ন থেকে বিয়োগ করি এবং তারপর আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যা আমাদের রিস্ক বোঝায়, সেটি দিয়ে ভাগ করি। তাহলে যে সংখ্যাটা আসে সেটাকেই শার্প রেশিও বলা হয়। উচ্চ শার্প রেশিও মানে হচ্ছে তুমি ভালো ফান্ড বেছে নিচ্ছ এবং ভালো পোর্টফোলিও ম্যানেজমেন্ট স্কিলস বেছে নিচ্ছ, তাহলে যা শার্প রেশিও বেশি হবে তাকেই আমরা বেছে নেব। ট্রেনাল রেশিওর ফর্মুলা শার্প রেশিওর মতোই, শুধু নিচে বিটা বসবে। এখানে আমরা শুধু বিটা বসিয়ে দেব, ব্যাস। অন্য কোনো রিটার্ন নয়, পোর্টফোলিওর এক্সেস রিটার্নকে বিটা দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। এটাই ট্রেনাল রেশিও। এই রেশিও দেখায় ফান্ডটি প্রতিটি ইউনিক সিস্টেমেটিক রিস্কের জন্য কত শতাংশ এক্সেস রিটার্ন তৈরি করেছে। তাহলে ট্রেনার রেশিও আমাদের সবসময় সিস্টেমেটিক রিস্কের মাধ্যমে জানায়। এবার কথা বলি সর্টিনো রেশিও নিয়ে। দেখুন, এটাও খুব ভালো একটা রেশিও যা আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসে কাজে লাগে। চলুন এটা বুঝে নিই। ঘটে কি, সর্টিনো রেশিও হিসাব করার জন্য আবার পোর্টফোলিওর যে অতিরিক্ত রিটার্ন আছে সেটাকে আমরা পোর্টফোলিওর সেমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করে দিই। তো শার্প রেশিওতে কি হচ্ছিল, শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিচে নেওয়া হচ্ছিল, কিন্তু এখানে আমরা সেমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নেব। এখন দেখি সেমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলে কি। সেমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সেই স্টকগুলোর ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেগুলো মাইনাসে আছে, মানে যেগুলো নিচে যাচ্ছে। তাহলে ফর্মুলা আবারও খুব ভালো, ফর্মুলা আবারও খুব সহজ। আরটি মাইনাস আরএফ ভাগ করা হবে পোর্টফোলিওর সেমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে।
এই তিনটি বিষয় খুব ভালোভাবে লিখে দিলে আপনি সহজেই ব্যাখ্যা করতে পারবেন, যেমন শার্প রেশিও, অন্য রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন রেশিও, হাই লেভেল কোটিনো রেশিও ইত্যাদি। কোটিনো রেশিও ইন্ডিকেট করে কে বেশি সুপিরিয়ার। আবারও কোটিনো রেশিও বেশি হলে সেটি প্রেফার্ড। এবার কথা বলি ইনফরমেশন রেশিও নিয়ে, আবারও খুব গুরুত্বপূর্ণ একটি রেশিও যেটা অনেক সময় ব্যবহৃত হয় এবং এই নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে। চলুন বুঝে নিই ইনফরমেশন রেশিও কী হয়। আর অ্যাপ্রেজাল রেশিও দেখুন, যদি আপনাকে এটা নির্ধারণ করতে হয় যে অবজারভার আলফা মানে এক ফান্ড ম্যানেজার যে আলফা তৈরি করেছেন, আলফা মানে আমি আপনাকে আগেই বলেছিলাম এক্সট্রা রিটার্ন ও বেঞ্চমার্ক, ঠিক আছে? তো সেই আলফা যেটা ফান্ড ম্যানেজার তৈরি করেছেন সেটা কি তার দক্ষতার কারণে হয়েছে নাকি কেবল কাকতালীয়ভাবে হয়েছে? মানে সে কি এর জন্য কিছু স্কিল ব্যবহার করেছে? অনেক ফান্ড ম্যানেজার তাদের দক্ষতা ব্যবহার করেন, কিন্তু তবুও এই ইনফরমেশন রেশিও আমাদের সেটাই বলে দেয়। অ্যাপ্রেজাল রেশিও মানে এটা দক্ষতার কারণে হয়েছে নাকি কাকতালীয়ভাবে হয়েছে সেটা বোঝার জন্য, এবং আমরা ইনফরমেশন রেশিও বা রেজাল্ট রেশিও হিসাব করতে পারি এই সূত্র দিয়ে। প্রক মাইনাস রব মানে পোর্টফোলিওর রিটার্ন থেকে বেঞ্চমার্কের রিটার্ন বিয়োগ করব, তারপর ভাগ করব পোর্টফোলিও আর বেঞ্চমার্কের রিটার্নের পার্থক্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। তো দুইটার রিটার্ন বের করে পোর্টফোলিওর রিটার্ন থেকে বেঞ্চমার্কের রিটার্ন বিয়োগ করব, তারপর সেই পার্থক্যকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করব। এটাই হলো ইনফরমেশন রেশিও, ব্যাস। এবার চলুন পারফরম্যান্স ইভ্যালুয়েশন আর বেঞ্চমার্কিং নিয়ে কথা বলি। চলুন বুঝে নিই। দেখুন, পারফরম্যান্স মাপার পর আমরা পারফরম্যান্স মেপে ফেলেছি। এরপরের ধাপ হলো এটিকে উপযুক্ত বেঞ্চমার্কের সঙ্গে মূল্যায়ন করা। আমাদের এটিকে উপযুক্ত বেঞ্চমার্ক এবং অনুরূপ পোর্টফোলিওর সঙ্গে মূল্যায়ন করতে হবে। এখানে অ্যাপল টু অ্যাপল তুলনা হওয়া উচিত। পারফরম্যান্স মূল্যায়ন বিনিয়োগকারীদের এটাও নির্ধারণ করতে সাহায্য করে যে পোর্টফোলিও ম্যানেজার পোর্টফোলিওর এমন মূল্য তৈরি করেছেন কিনা যা প্যাসিভ ইন্ডেক্স স্ট্র্যাটেজি থেকে পাওয়া যেত তার চেয়েও বেশি। সহজ কথায়, একজন বিনিয়োগকারী চায় যে যদি সে আপনাকে টাকা দিয়েছে তাহলে আপনি যেন অন্তত একটি ইন্ডেক্সের চেয়ে ভালো পারফর্ম করেন, অর্থাৎ আপনার বেঞ্চমার্কের চেয়ে ভালো রিটার্ন দেন। না হলে সে যে কোনো প্যাসিভ স্ট্র্যাটেজিতে টাকা রেখে ঠিক একই পরিমাণ টাকা পেতে পারে। তাই একভাবে বলতে গেলে ফান্ড ম্যানেজারকে ঝুঁকি সমন্বিত রিটার্ন এনে দিতে হয়, এবং বিনিয়োগকারীরা সেটাই আশা করেন যখন তারা পুরোপুরি ম্যানেজমেন্ট সার্ভিসে বিনিয়োগ করেন। এখন আমরা দেখব বেঞ্চমার্কিংয়ের জন্য ইন্ডেক্সগুলোর বৈশিষ্ট্যগুলো। তাহলে বেঞ্চমার্কিংয়ের জন্য আমাদের কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। ইন্ডেক্সের কোনো বৈশিষ্ট্য আমাদের দেখা উচিত। একটি ভালো বেঞ্চমার্ককে নিম্নলিখিত মানদণ্ডগুলো পূরণ করতে সক্ষম হতে হবে। আপনার স্ক্রিনে কিছু পয়েন্ট এসেছে যেগুলো দেখাচ্ছে কিভাবে একটি ভালো বেঞ্চমার্ক হওয়া উচিত। কনস্টিটুয়েন্টের পরিচয়, তাদের ওজন বেঞ্চমার্কে স্পষ্টভাবে সংজ্ঞায়িত কনস্টিটুয়েন্ট কারা এবং তাদের ওজন কি, এগুলো বেঞ্চমার্কে সহজ ভাষায় থাকা উচিত। বেঞ্চমার্ক এমন একটি বিনিয়োগযোগ্য শব্দ, এটি সম্ভব। তাহলে কিভাবে প্যাসিভ এক্সপোজার সেই একই জিনিসে সম্ভব হবে? এভাবে সম্ভব হওয়া উচিত যাতে আপনার টাকাও এক্সপোজার নিতে পারে। বেঞ্চমার্কটি এমন একটি পোর্টফোলিও ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত, যেমন আপনার পোর্টফোলিওর ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ। উদাহরণস্বরূপ, যদি পোর্টফোলিও অ্যাপ্রোচ বলে যে ব্লুচিপসকে বিনিয়োগ করতে হবে, তাহলে বেঞ্চমার্কিংও আপনার ব্লুচিপসকে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। বেঞ্চমার্কেরও একই রিস্ক রিটার্ন প্রোফাইল থাকা উচিত যেমন পোর্টফোলিওর, এবং বেঞ্চমার্কের পারফরম্যান্সও পরিমাপযোগ্য হওয়া উচিত। এই জিনিসগুলো ভালো বেঞ্চমার্কে থাকা দরকার। আপনি চাইলে কাস্টমাইজড বেঞ্চমার্কও তৈরি করতে পারেন। তাই কখনো কখনো বাজারভিত্তিক সূচকগুলো ভালো বেঞ্চমার্কের জন্য প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করে না। যেমন বাজারে কিছু বেঞ্চমার্ক আছে, আমাদের এনএসই আছে, সেন্সেক্স আছে, কিন্তু কিছু পোর্টফোলিওর জন্য সেগুলো উপযুক্ত নয়। যদি মানদণ্ড পূরণ করা যায়, তাহলে আমরা আমাদের পোর্টফোলিও ম্যানেজারের বিনিয়োগ কৌশল ও স্টাইলের ভিত্তিতে নিজেদের মতো করে একটি কাস্টমাইজড বেঞ্চমার্কও তৈরি করতে পারি, এবং তারপর পোর্টফোলিও ম্যানেজার ইনভেস্টমেন্ট ইউনিভার্স থেকে সবচেয়ে আকর্ষণীয় সিকিউরিটিগুলো বেছে নেন, যাতে বেঞ্চমার্কের জন্য সেবি যে ব্যালেন্স বেঞ্চমার্কের প্রয়োজনীয়তা বলেছে সেটি পূরণ করা যায়। কিন্তু অসুবিধা হলো এই বেঞ্চমার্কগুলো তৈরি করার খরচ অনেক বেশি হবে। মার্কেট ভিত্তিক ব্যবহারে আপনাকে সেখানে একটু অতিরিক্ত ফি দিতেই হবে। এখন দেখি ইনভেস্টরকে পারফরম্যান্স রিপোর্টিং মানে ইনভেস্টরকে পারফরম্যান্স কিভাবে দেখাতে হবে, সেটা কিভাবে দেখাতে হবে। চলুন দেখি। সেবি পোর্টফোলিও ম্যানেজার রেগুলেশন বলে যে ইনভেস্টরকে রিপোর্টিংয়ের জন্য নিম্নলিখিত প্যারামিটারগুলো অনুসরণ করতে হবে। তাহলে এই যে প্যারামিটারগুলো আছে, এগুলো সবটাই আমাদের দেখতে হবে ইনভেস্টরকে পারফরম্যান্স রিপোর্ট করার আগে। এখন দেখুন, এগুলো সব আপনার স্ক্রিনে চলে এসেছে। কম্পোজিশন, ভ্যালু পোর্টফোলিও, সিকিউরিটির বর্ণনা, সিকিউরিটির সংখ্যা, সিকিউরিটির মূল্য, হোল্ডিং পোর্টফোলিও, ইউনিটস অফ গুডসের মূল্য, সব কিছু চলে আসবে। রিপোর্টিং পিরিয়ডে করা ট্রানজ্যাকশনের তারিখ সহ কেনাবেচার বিস্তারিত চলে আসবে।
পিরিয়ড চলাকালীন প্রাপ্ত সুদ বা কোনো ইন্টারেস্ট, ডিভিডেন্ড, বোনাস শেয়ার, রাইটস ইস্যু এসবও এখানে অন্তর্ভুক্ত হবে। যে খরচগুলো হয়েছে ক্লায়েন্টের পোর্টফোলিও ম্যানেজ করার জন্য সেগুলো এখানে চলে আসবে। পোর্টফোলিও ম্যানেজার যে ঝুঁকি নিয়েছেন তার বিস্তারিত, রিকমেন্ডেড পোর্টফোলিও ম্যানেজারে যে কোনো ইনভেস্টমেন্ট আছে সেটাও এখানে থাকবে। কুপনের পেমেন্টে কোনো ডিফল্ট থাকলে বা ক্যাপিটাল ডিপ্লয়মেন্টে কোনো ডিফল্ট থাকলে সেটাও এখানে অন্তর্ভুক্ত হবে। ডিস্ট্রিবিউটরদের দেওয়া কমিশনের বিস্তারিত এখানে থাকবে। এই সব কিছুই পারফরম্যান্স রিপোর্টিংয়ে চলে আসবে। এক বিনিয়োগকারীকে জানানো জরুরি। এখন আমরা জিপস নিয়ে কথা বলি, অর্থাৎ গ্লোবাল ইনভেস্টমেন্ট পারফরম্যান্স স্ট্যান্ডার্ডস। চলুন দেখি এগুলো কি। জিপস বিনিয়োগ কমিউনিটিকে একটি সেট নৈতিক মানদণ্ড দেয় যা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফার্মগুলোকে তাদের পারফরম্যান্স ফলাফল সম্ভাব্য ক্লায়েন্টের সামনে উপস্থাপনের জন্য অনুসরণ করতে হয়। এটি একটি আন্তর্জাতিক মানদণ্ডের বিনিয়োগ কমিউনিটি যা অত্যন্ত নৈতিক মানদণ্ড। এতে স্পষ্টভাবে বলা আছে কিভাবে একটি ম্যানেজমেন্ট ফার্মকে তাদের পারফরম্যান্স সম্ভাব্য ক্লায়েন্টের সামনে উপস্থাপন করতে হবে। সহজ কথায় জিপস বিজ্ঞাপনের কিছু গাইডলাইন আছে। চলুন বুঝে নিই সেগুলো কি কি। পুরনো বিজ্ঞাপন যাতে কমপ্লায়েন্সের দাবি আছে তাতে নিম্নলিখিত বিষয়গুলো থাকতে হবে। ফার্মের বর্ণনা থাকতে হবে, আগ্রহী পক্ষ কিভাবে উপস্থাপনা পেতে পারে এবং জিপসের প্রয়োজনীয়তার সাথে কমপ্লায়েন্স থাকতে হবে। জিপস বিজ্ঞাপন গাইডলাইন ও কমপ্লায়েন্স স্টেটমেন্ট থাকবে, বিজ্ঞাপিত কৌশলের বর্ণনা থাকবে, সংশ্লিষ্ট সময় পর্যন্ত কম্পোজিট পারফরম্যান্স ফলাফল থাকবে এবং কম্পোজিট ফলাফল উভয় বা সম্পূর্ণ সময়কাল ধরে থাকবে। তাহলে কি কি থাকতে হবে? প্রথম 3 ও 5 বছরের বার্ষিক কম্পোজিট পারফরম্যান্স রিটার্ন বছরের শেষে তারিখ স্পষ্টভাবে চিহ্নিত থাকতে হবে। যদি সময়কাল কম হয় তাহলে 5 বছরের বার্ষিক কম্পোজিট পারফরম্যান্স রিটার্ন থাকবে। তাই বার্ষিক রিটার্ন একই সময়ের জন্য হিসাব করতে হবে। সপ্তম পয়েন্ট হলো পারফরম্যান্সটি গ্রোস না নেট অফ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফি তা লিখতে হবে। উপযুক্ত কম্পোজিট বেঞ্চমার্ক দিতে হবে। পারফরম্যান্স প্রকাশের জন্য ব্যবহৃত মুদ্রা উল্লেখ করতে হবে। ব্যবহারের বর্ণনা, লিভারেজের ব্যবহার, যদি কোনো ডেরিভেটিভ নেওয়া হয় বা কোনো লিভারেজ পজিশন থাকে সেটাও উল্লেখ করতে হবে। তো গাইজ, এই ছিল চ্যাপ্টার নম্বর 3 থেকে সব কিছু। এখন আমরা কিছু প্রশ্ন দেখি। পারফরম্যান্সের যে মেজার যা পোর্টফোলিও রিস্ক প্রিমিয়ামকে পোর্টফোলিও বিটা দিয়ে ভাগ করে, শার্প, জেনসেন মেজার, ফামা, ট্রেইনার, যেমন আমি আপনাদের বলেছিলাম পোর্টফোলিও বিটা দিয়ে ভাগ করলে যেটা হয় সেটাকে ট্রেইনার রেশিও বলে। ট্রেইনার মেজারে এটা হয়, শার্পের নিচে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসে। এই 3টি স্টকের পোর্টফোলিওর প্রত্যাশিত রিটার্ন কিভাবে হিসাব করতে হয় আমরা খুব ভালোভাবে উদাহরণে দেখেছিলাম। পোর্টফোলিওর ওয়েটগুলো প্রত্যাশিত রিটার্নের সাথে গুণ করতে হয়। 0.25 গুণ 0.12 প্লাস 0.5 গুণ 0.1 প্লাস 0.25 গুণ 0.16, উত্তর হবে 12%। তো খুব সহজেই আপনি উত্তর করতে পারবেন। প্রশ্ন নম্বর 3, শার্পের পারফরম্যান্স মেজার পোর্টফোলিও রিস্ক প্রিমিয়ামকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করে। ভেরিয়েন্স, স্লোপ, ক্যারেক্টারিস্টিক লাইন বা রিস্ক পিরিয়ড খুবই সহজ। শার্প রেশিও আমি বলেছিলাম প্রক মাইনাসের ভাগ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানে উত্তর হবে রিটার্নের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। পোর্টফোলিও পারফরম্যান্স মেজার ইনফরমেশন রেশিও। তাহলে ইনফরমেশন রেশিও আসলে কি করে? শুধু পোর্টফোলিও রিস্ক, ম্যাচ বেঞ্চমার্ক রিস্ক, পোর্টফোলিও রিটার্নকে প্রত্যাশিত রিটার্নের সাথে তুলনা করে সিপিএম পোর্টফোলিও পারফরম্যান্স প্রতি ইউনিট রিস্কের ভিত্তিতে গড় ডিফারেন্সিয়াল রিটার্ন প্রতি ইউনিট ভেরিয়েবিলিটি অফ ডিফারেন্সিয়াল রিটার্ন হিসাব করে। তাহলে উত্তর হবে। তো গাইজ, অনেক ধন্যবাদ। ভিডিওতে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি চ্যাপ্টার নম্বর 10-এর এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমাদের অন্যান্য ভিডিও দেখতে চাইলে আপনি আই বাটনে ক্লিক করতে পারেন, সেখানে সব ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। এনএসএন সিরিজ 5-এর লিঙ্কও সেখানে পাবেন এবং এনএসএন সিরিজ 21-এর বাকি চ্যাপ্টারগুলো দেখতে চাইলে আমাদের প্লেলিস্টে যেতে পারেন। অনেক ধন্যবাদ।